খুশির খবর গো, খুশির খবর। ও কাকি, তোমার ঘরে যে নাতনি হয়েছে, বাড়িতে যে লক্ষ্মী এসেছে গো, লক্ষ্মী এসেছে। এই কথাটা শুনে ভোলা খুব খুশি হয়েছিল, কিন্তু তার মা খুশি হয়নি, কারণ তার নাতনি হয়েছে বলে। এতদিন পর হলো তো হলো, একটা মেয়ে হলো। কেন বাবা, একটা ছেলে জন্ম দিলে কি হতো? এর থেকে নাই হতে পারতো? আরে মা, এসব তুমি কি বলছো বলো তো? মেয়ে হয়েছে তো কি হয়েছে বলো তো? আমাদের ঘরে তো লক্ষ্মী হয়েছে, সে তো আমাদের লক্ষ্মী। তুমি আর এসব ভেদাভেদ করো না। তোমার আজ থেকে আমার মেয়ের নাম হবে কেয়া। হ্যাঁ রে ভোলা, সে তো তুই বলবি। আমাদের দুবেলা খাওয়ার জন্য তেমন রোজগার করতে পারা হয় না, আবার একটা মেয়ে হয়েছে, এর বিয়ের সময় অত খরচাপাতি কি করে করবি শুনি দেখি। দেখো মা, তুমি এসব ভেবো না। আমি দিনমজুরের কাজ আরও বেশি বেশি করব, যাতে আমার মেয়েকে পড়াশুনো শিখিয়ে মানুষের মতো মানুষ করতে পারি। আর একদিন সে পড়াশুনো থেকে অনেক কিছু করবে, বুঝলে? এসব নিয়ে তোমাকে অত চিন্তা করতে হবে না। ও কাকি, এত কষ্ট পেও না তো, এত রাগ করার কি আছে বলো তো? আরে শান্ত হয়ে যাও, শান্ত। নাতনি হয়েছে তো কি হয়েছে? নাতনিকে নাতির মতো করে মানুষ করো না, দেখবে মনে শান্তি পাবে। এখন ছেলেরা যেটা করতে পারে না, একটা মেয়েও সেটা করে দেখায়। এইভাবে তারা কথা বলতে থাকে। দেখতে দেখতে কিছু বছর কেটে যায়। এদিকে কেয়া অনেক বড় হয়ে যায়। ভোলা কেয়ার জন্য অনেক জিনিস কিনে আনতো, কিন্তু এটা তার মা একদম পছন্দ করতো না। দেখ কেয়া মা, তোকে এবার আমি স্কুলে ভর্তি করে দেব। রোজ স্কুলে যাবি আর মন দিয়ে পড়াশুনো করবি, কেয়া মা। থাক থাক বাবা, তোর মেয়ে যেমন আছে তেমনি থাকতে দে। ওকে অত বড় স্কুলে ভর্তি করে কোনো লাভ নেই। কোনো একটা ছোটখাটো সরকারি স্কুলে ভর্তি করে দে, বিদ্যে পেতে থাকলেই হবে। অত পয়সা খরচা করতে হবে না। যে পয়সাটা আছে সেটা একটু সংসারের পিছনে খরচ কর। কিন্তু এদিকে কেয়া খুব বুঝদার মেয়ে ছিল। সে তার বাবাকে বলতে থাকে, বাবা, ঠাম্মা তো একদম ঠিক কথা বলেছে। তুমি আমাকে একটা সরকারি স্কুলে ভর্তি করে দাও, আমি ওখানে মন দিয়ে পড়াশোনা করব। ঠিক আছে কেয়া মা, তুই যেটা বলছিস আমি সেটাই করে দেব। তারপর ভোলা তার মেয়েকে স্কুলে ভর্তি করে দেয়। এমনভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আরে সবাই গেলে কোথায়? তাড়াতাড়ি এসো, আমি ভাত বাড়ছি। মা, আমি চলে এসেছি, দাও দেখি, আমাকে খেতে দাও। সে তো ভালো কথা, চললে এসেছিস, হাতটা ধুয়ে এসেছিস তো? না, ভুলে গেছি। দাঁড়াও, এক্ষুনি হাত ধুয়ে আসছি। আহ বাহ বাহ, মেয়ের কাণ্ড দেখো, হাত না ধুয়ে খেতে চলে এসেছে। এদিকে ওর বাবা বলে মেয়ে আমাদের খুব বুঝদার, এইটা তার নমুনা। যাও তাড়াতাড়ি যাও, হাতটা ধুয়ে এসো। আরে গিন্নি, অত বকাবকি করো না তো। ও তো এখন ছোট, একটু বুঝিয়ে বললেই তো হয়, বুঝেছো? এত বকাবকি করবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ। তোমার আদরে একদম বাদর তৈরি হচ্ছে। অত আদর দিয়ে ভালো নয়, বুঝেছ? কিয়া মা, আজকে তোর পছন্দের একটা খাবার বানিয়েছি। এই নে, এটা হচ্ছে পায়েস। আর তুই তো পায়েস খেতে খুব পছন্দ করিস, তাই আমি নিজের হাতে খুব সুন্দর করে পায়েস বানিয়েছি। এবার খেয়ে নে তো। আরে গিন্নি, তুমি তো একটা অদ্ভুত ধরনের মানুষ। একবার কে আমাকে বকতে থাকো, আর একবার ভালোবাসো, কিছুই বুঝতে পারি না। তোমাকে বুঝতে হবে না, আমি তো মা, আমি জানি বকাবকি করলেও তার মধ্যে ভালোবাসা লুকিয়ে থাকে, বুঝেছ? আমি চাই যতদিন আমরা আছি যেন ওকে ভালো শিক্ষা দিতে পারি। আর এখন থেকে আমি যদি এসব কাজ ওকে না শিখিয়ে দিই, তাহলে বড় হয়ে কি করবে বলো তো? আর কতদিনই বা আছে আমরা? যতদিন আছি ততদিন তো ওকে ভালোভাবে শেখাতে হবে, তাই না? হ্যাঁ গিন্নি, সে তো বুঝতে পেরেছি। ঠিক আছে, চলো এবার আমরা তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিই। কিছুক্ষণের মধ্যে তারা সবাই একসাথেই খেতে বসে। পরের দিন সকালে সবাই ঘুম থেকে উঠে পড়ে, কিন্তু কেয়ার মা ওঠে না। সে বিছানায় শুয়ে থাকে। তখন ভোলা তাকে ডাকতে থাকে। আরে ও গিন্নি, গিন্নি, সকাল যে অনেকক্ষণ হয়ে গেছে, তাড়াতাড়ি ওঠো।
আর তুমি তো এত দেরি করো না। কি হয়েছে বলো তো? গিন্নি, ও গিন্নি, ওঠো, উঠছো না কেন? তার গায়ে হাত দেওয়ার পরও সে ওঠে না। তারপর সে তাড়াতাড়ি গিয়ে ডাক্তার ডেকে আনে। তারপর ডাক্তার তাকে বলে, দেখো ভোলা, তোমার স্ত্রী আর এই দুনিয়াতে নেই, সে যে মারা গেছে। এই কথাটা শুনে সবাই অবাক হয়ে যায়। হে ঈশ্বর, এটা কি হয়ে গেল? আমার বৌমার সাথে এটা কেন ঘটল? আমার বৌমার যে বয়স এখনো অনেক কম, এর যে আমাকে তুমি নিয়ে নিতে পারতে। এবার যে বাড়িতে একটা ছোট মেয়ে আছে, তার দেখাশোনা কে করবে? কেন এমনটা করলে হে ঈশ্বর, কেন করলে? ভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। তারপর সবাই মিলে তার অন্তিম সংস্কার করে দেয়। দেখ দিদিভাই, আর কতদিন এইভাবে না খেয়ে থাকবি? এবার তো কিছু মুখে দে। এভাবে না খেয়ে থাকলে তো তোর শরীর খারাপ করবে মা। এবার কিছু খেয়ে নে মা আমার। ঠাকুমা, মা তো পরশুদিন আমার সাথে বসে বসে খাবার খেলো, কিন্তু কালকে কি এমন হলো ঠাকুমা যে মা আর আমাদের সাথে কথা বললো না? কি হয়েছিল ঠাকুমা, বলো না। দেখো দিদিভাই, তোমার মা যে ভগবানের কাছে গেছে, ভগবান যে তাকে ডেকেছে তাই তো গেছে। শোনো, তুমি এত কষ্ট পেও না, তো আমি তো আছি তোমার সাথে। আবার থাকে আমি তোমার সব দেখাশোনা, খেয়াল আমি রাখবো, বুঝেছো দিদিভাই? এবার নাও দেখি, খাবারটা খেয়ে নাও না। না খেলে যে তোমার শরীর আরো খারাপ হয়ে যাবে, বুঝেছো? পর থেকে তার ঠাকুমা তাকে খুব ভালোবাসতো আর আদর যত্নে রাখতো, তার সব খেয়াল রাখতো। অন্যদিকে কেয়ার বাবা খুব পরিশ্রম করতে থাকে। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। এদিকে কেয়া, সে 20 বছর পূর্ণ হয়ে যায়। দেখ বাবা, কেয়া মার তো 20 বছর বয়স হয়ে গেছে। এবার তো তাকে বিয়ে দিতে হবে। এবার তো ছেলে দেখা শুরু কর। হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথা বলেছ। দেখতে দেখতে আমার কিয়া মা 20 বছর হয়ে গেছে। এবার তোকে বিয়ে দিতে হবে। তুই একদম ঠিক কথা বলেছিস। আমাদের চোখের সামনে খেলতে খেলতে সে এখন বিয়ের যোগ্য হয়ে গেল। এবার যে তাকে বিয়ে দিতে হবে, পরের ঘরে চলে যাবে। আমরা যে আবার একা হয়ে যাব বাবা। দেখো মা, মেয়েকে তো বিয়ে দিতেই হবে। একদিন না একদিন তবে তো পরের ঘরে পাঠাবো, না হলে তো পাড়া প্রতিবেশী অনেক রকম কথা বলতে ছাড়বে না। আচ্ছা শোনো মা, আমি এখন কাজে গেলাম। এই বলে ভোলা কাজে বেরিয়ে পড়ে এবং তার রাস্তায় তার একটা বন্ধুর সাথে দেখা হয়ে যায়। আরে ভাই কৃষ্ণ, অনেক দিন পর দেখা হলো। তারপর বল, কেমন আছিস রে? আরে ভোলা ভাই, আমি ভালো আছি। আমি তো শহরে কাজ করি, তাই গ্রামে দেখতে পাস না। আচ্ছা তুই তো শহরে কাজ করিস, শহরেই থাকিস, তাহলে ভাই আমার একটা কাজ করে দিতে পারবি? হ্যাঁ হ্যাঁ ভোলা ভাই, বল না তোকে কি কাজ করে দিতে হবে। দেখ কৃষ্ণ ভাই, আমার মেয়ে যে 20 বছর হয়ে গেছে, তোকে তো বিয়ে দিতে হবে এবার। তুই তো শহরে থাকিস, আমার মেয়ের জন্য একটা ভালো সম্বন্ধ খুঁজে দিলে ভালো হয়। যদি শহরে ওরম চেনা জানা কোনো ছেলে থাকে তাহলে বলিস না, আমার মেয়ের জন্য বিয়ে দেবো। হ্যাঁ রে ভোলা ভাই, আমার একটা চেনা জানা ছেলে আছে, তবে সে আমার বন্ধুর ছেলে। তুই যদি বলিস তাহলে আমি তার সাথে কথা বলতে পারি। দেখ ভাই, ওরকম ছেলে তুই লাখে একটা পাবি না। অনেক জায়গায় ঘুরে আসলো, এমন ছেলে পাবি না। এই ছেলে যে ইঞ্জিনিয়ারিং পড়ে রে। হ্যাঁ হ্যাঁ ভাই, তুই একবার ওদের সাথে কথা বলে দেখ। এত ভালো সম্বন্ধ হাতছাড়া হয়ে গেলে আর পাবো না, বুঝেছিস ভাই? তাড়াতাড়ি কথা বলে দেখ। ভোলা কাজে চলে যায়। এইভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। তারপর ছেলের বাড়ি থেকে মেয়ে দেখতে আসে। দেখো দিদি, আপনাদের বাড়ির মেয়েকে আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। কিন্তু কি বোন, আমাদের বাড়ির মেয়ে কাজে কর্মে সব দিকে পারদর্শী। আমরা ওকে বাড়ির সব কাজ শিখিয়েছি, কিন্তু কি হয়েছে ওটা তো বলো। দেখো দাদা, আমার ছেলে এখন পড়াশোনা শিখছে, পড়াশোনায় খুব ভালো, চাকরি তো ধরা বাঁধা।
তাই শহরে গিয়ে একটু ভালোভাবে পড়াশোনা করবে। তার জন্য তো একটা খরচা আছে। তাই ভাবছিলাম যদি আপনারা পণ হিসেবে 1 লাখ টাকা দাও তাহলে সে শহরে গিয়ে ভালোভাবে পড়াশোনা করে চাকরিটা নিতে পারবে। কিন্তু দিদি, এই 1 লাখ টাকা তো অনেক টাকা। সে যা বলেছো, 1 লাখ টাকা অনেক টাকা, কিন্তু একটু ভেবে দেখো এইসব টাকা পয়সা কি আমাদের কিছু থাকবে? তোমার মেয়ে তো আমাদের বাড়িতে গিয়ে রাজ করবে, মানে রাজরানী হয়ে থাকবে। আর ছেলে যদি শহরে গিয়ে একটা ভালো চাকরি জোগাড় করে তাহলে কি হবে বলো তো? সবকিছু তো বসে বসে তোমার মেয়ে খাবে। আমরা তো আর কদিন আছি, আজ আছি তো কাল নাই থাকতে পারি। এই কথাটা কিন্তু আপনি একদম ঠিক কথা বলেছেন। আমাদের মেয়ের এখন বয়স হয়ে গেছে, আমরা আর কদিন থাকবো। আর 1 লাখ টাকা তো আমার মেয়ের থেকে বড় কিছু হতে পারে না। ঠিক আছে, আমি 1 লাখ টাকা জোগাড় করে অবশ্যই আপনাদের দেব। আপনি কিন্তু আমাদের মেয়েকে ভালোভাবে রাখবেন। বুঝতে তো পারছেন, আমাদের একটা মাত্র আদরের মেয়ে। হ্যাঁ হ্যাঁ দাদা, আপনি একদম চিন্তা করবেন না, আপনাদের মেয়ে আমার বাড়িতে একদম রাজরানী হয়ে থাকবে। পাত্রপক্ষ এইসব কথা বলে চলে যায়। এমনভাবেই বেশ কিছুদিন কেটে যায়। কেয়া তার বাবাকে বলতে থাকে, বাবা, একটা কথা বলছি, তুমি এই বিয়ের সম্বন্ধটা ভেঙে দাও। আমি এমন ছেলেকে বিয়ে করতে চাই না বাবা। কিন্তু কেন রে মা, তুই বিয়ের সম্বন্ধ কেন ভাঙতে বলছিস? আর কি হয়েছে বলতো মা, তুই কেন বিয়ে করবি না? দেখো বাবা, ওরা যে অনেক টাকা চাইছে, আমাদের যে এত টাকা দেওয়ার মতো সামর্থ্য নেই বাবা। তুমি তো জানো আমরা কত গরিব। তাহলে আমাকে বিয়ে দিয়ে তুমি আর ঠাকুমা ভিক্ষা করতে বসবে বলো? না না, আমি চাই না। আর এতগুলো টাকা দেওয়ার চেয়ে না দেওয়াই ভালো। আমি এমন সম্বন্ধকে বিয়ে করতে চাই না বাবা। আরে দূর পাগলি মেয়ে আমার, তোর জীবনের চেয়ে টাকাটা আমার কাছে বড় নয় রে মা। আর না পেরেছি পড়াতে, তুই ওখানে গিয়ে যদি ভালোভাবে থাকিস, পড়িস, তাতে আমি খুব খুশি হব রে মা। আমি তো শান্তি পাবো মরার আগে। দেখ মা, তুই আর না বলিস না, তুই ওই ছেলেকেই বিয়ে কর মা, তুই খুব সুখী হবি। কিন্তু বাবা, তুমি তো বোঝার চেষ্টা করছো না। এতগুলো টাকা তুমি কোথায় থেকে পাবে বলো তো? আমাদের নুন আনতে পান্তা ফুরায়, আবার 1 লাখ টাকা। এতগুলো টাকা তুমি কোথা থেকে পাবে বলো তো? দেখ মা, তুই অত চিন্তা করিস না তো, আমি ঠিক জোগাড় করে নেব। এবার থেকে দিনমজুরের কাজ আরও বেশি করে করব, বুঝেছিস? ভোলা তার মেয়ের এমন সম্বন্ধ পেয়ে খুব খুশি ছিল। তাই ভোলা দিনরাত এক করে অনেক পরিশ্রম করতে থাকে তার মেয়ের বিয়ে দেবার জন্য। তবে একদিন দেখো বাবা, তোমার শরীর যে অনেক খারাপ, এমন করে কাজে যেতে হবে না। একটু বাড়িতে আরাম করলে তো 2 দিন দেখবে তোমার শরীর একদম ঠিক হয়ে যাবে। এমন ভাবে যদি তুমি পরিশ্রম করো তাহলে তো তোমার শরীর আরো খারাপ হয়ে যাবে বাবা। না রে মা, আমাকে তো কাজে যেতেই হবে। আর আজকে যদি না কাজে যাই তাহলে তো ওরা আজকের টাকাটা কেটে নেবে মা। আমার কিছু হয়নি, তুই অত চিন্তা করিস না তো। আমি রাস্তা দিয়ে যেতে যেতে একটা ওষুধ কিনে খেয়ে নেব, তুই অত চিন্তা করিস না। বাবা, একবার তো নিজের শরীরের দিকে দেখো, কি অবস্থা হয়ে গেছে তোমার। তুমি যদি এরকম জেদ করতে থাকো তাহলে আমি বিয়ে টিয়ে কিছুই করব না বাবা। আরে না না, এমন বলতে নেই মা, তুই শান্ত হয়ে যা, শান্ত হয়ে যা। ভোলা তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য সে দিন রাত পরিশ্রম করতে থাকে তার শরীর খারাপ অবস্থাতে। এমনভাবে বেশ কিছু সপ্তাহ কেটে যায়। বিয়ের দিন পাত্রপক্ষর বাড়ি থেকে বলতে থাকে, দেখো দাদা, বিয়ের আগে যে আমরা পণের জন্য বলেছিলাম 1 লাখ টাকা, সেটা আগে হাতে দিতে হবে, তারপর আমি বিয়ে দেবো। তা না হলে বিয়ে দেব না আমার ছেলের সাথে আপনার মেয়েকে। হ্যাঁ হ্যাঁ দিদি, আপনি একদম চিন্তা করবেন না, আপনি বিয়েটা আটকে রাখবেন না, বিয়েটা দিতে বলুন। আমি এক্ষুনি আপনাকে টাকাটা দিচ্ছি, আপনি একটু অপেক্ষা করুন।
তারপর সেই টাকাটা ছেলের মাকে দিতে থাকে। একটা কথা বলছি, কিছু মনে করবেন না। এতে 60,000 টাকা আছে, আর 40,000 টাকা আমি পরে আপনাকে শোধ করে দেব। কি বলছো? এখানে 60,000 টাকা আছে আর 40,000 টাকা কম দিচ্ছ? না না, এরকম পরিবারের সাথে ছেলের বিয়ে কখনো দেব না। চল বাবা, বাড়ি চল, তোর বিয়ে আমি এখানে দেব না। দেখো বোন, এরকম করো না। মেয়ে যদি একবার লগ্নভ্রষ্ট হয় তাহলে গ্রামের লোক আর কথা শোনাতে ছাড়বে না। ও তো মেয়ে মানুষ, একটু তো বুঝতে পারছো, একটু মানিয়ে নাও না। আমরা আস্তে আস্তে সব টাকা শোধ করে দেব। দয়া করে আমাদের বাড়ির মেয়ে এবং সর্বনাশ হতে দেবেন না। আমাদের বাড়ির মেয়ের যে পুরো জীবন নষ্ট হয়ে যাবে। এতই যখন বলছেন তাহলে বিয়েটা সেরেই দিই, কিন্তু একটা কথা মনে রাখবেন, 10 দিন পর 40,000 টাকা পাঠিয়ে দেবেন। আর যদি টাকাটা না দিতে পারেন তাহলে আপনার মেয়েকে আপনার সঙ্গে নিয়ে চলে আসবেন, বুঝেছেন? না না, এমন দিন হতে দেব না। আমি ঠিক টাকাটা দিয়ে আসবো। তারপর কেয়া আর খোকনের বিয়ে হয়ে যায়। আরে বৌমা, তোমার জন্য কি কিছু খাবার দাবার নিয়ে আসবো, তুমি খাবে? না মা, আমি এখন কিছু খাবো না, আর আপনি এত ব্যস্ত হবেন না। দেখো বৌমা, যদি খিদে বিদে পায় আমাকে মুখ ফুটে বলবে, আমি তোমার জন্য খাবার এনে দেবো, ঠিক আছে? তবেই কেয়ার শাশুড়ি তার সাথে ভালো ব্যবহার করত। এইভাবেই 9 দিন কেটে যায়। তারপর তার শাশুড়ি তাকে বলে, কি বৌমা, দেখতে দেখতে তো আজ 9 দিন কেটে গেল। তোমার বাবা বাকি 40,000 টাকা কবে দিতে আসবে? আমি তো সেটা জানি না মা, আর কিছুদিন অপেক্ষা করি, বাবা ঠিক টাকা নিয়ে আসবে। না না, তোমার বাবাকে আর সময় দেওয়া যাবে না। শোনো, আজকে বিকালে তোমার বাবার বাড়ি চলে যাবে। তোমার বাবা যদি টাকা দেয় তাহলে ভালো, না হলে আর তোমাকে আসতে হবে না, বুঝেছো? না না মা, এরকম বলবেন না। আমার বাবা তো অনেক গরিব, তাই টাকাগুলো জোগাড় করতে একটু সময় লেগে যাচ্ছে। মা, আর কিছুদিন টাইম দেন না, দেখবেন আপনার টাকা আপনি নিশ্চয়ই পেয়ে যাবেন। তখন সেখানে ভোলা চলে আসে। এই যে মশাই, আপনি চলে এসেছেন, ভালো হয়েছে, নয়তো আজকে বিকেলে আপনার মেয়েকে আপনাদের বাড়ি পাঠাতাম। আপনি সঙ্গে করে টাকাটা নিয়ে এসেছেন? না আসেননি বলুন তো দেখি। হ্যাঁ দিদি, আপনি চিন্তা করবেন না। আমি তো বলেছি আপনার টাকাটা শোধ করে দেব, তাই আজকে আপনার বাড়িতে এসেছি। তারপর কেয়ার শাশুড়ির হাতে বাকি টাকাটা তুলে দেয় ভোলা। সেটা নিয়ে তার শাশুড়ি সেখান থেকে চলে যায়। বাবা, তোমাকে যে অনেকদিন পর দেখলাম, আমি অনেক খুশি হয়েছি বাবা। তোমাকে ছিল, সেটা আমি শোধ করে দিয়েছি। ঠিক আছে বাবা, আমি আর কিছু বলবো না এইসব নিয়ে। চলো এবার আমি তোমাকে কিছু খেতে দিই। এই প্রথমবার যে তুমি আমার শ্বশুর বাড়িতে এসেছো আর তুমি না খেয়ে চলে যাবে, এটা হতে দেব না। চলো আমি তোমাকে কিছু খেতে দিই। আরে দূর পাগলি, তোর বিয়ে 1 বছর সম্পূর্ণ হয়নি, তাই তোদের বাড়ি ওখান থেকে চলে যায়। মা, একটা কথা বলি, সব টাকা তো পেয়ে গেলে, আমার একটা এবার গাড়ি চাই। আরে বাবা, এত চিন্তা করিস না তো, গাড়িও তুই পেয়ে যাবি, কিন্তু একটু অপেক্ষা কর। কিন্তু মা, আমার গাড়িটা তুমি কিভাবে কিনে দেবে বলো দেখি? তুই এত চিন্তা করিস না তো, বিনামূল্যে তো একটা চাকরানি পেয়ে গেছি। এবার তার বাবাকে যখন যা চাইবো তখন তাই তাকে এনে দিতে হবে, না হলে যে ওর অবস্থা আমি খারাপ করব বাবা। তুই এত চিন্তা করিস না।